সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন বাংলাদেশ সৃষ্টির কারিগর, সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে যারা প্রতিরোধ দুর্গ গড়ে তুলেছিলেন আওয়ামী খনি বাহিনীর বিরুদ্ধে, সারা দেশে অসংখ্য প্রতিশ্রুতিশীল তরুণ ছাত্র নেতৃত্বে ছিলেন সেই প্রতিরোধ দুর্গের অতন্ত্র প্রহরী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ সামরান তেমনই একজন। ছাত্রলীগ পুলিশের যৌথ হামলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকটাই কোণঠাসা, তখনই গর্জে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তুমুল আন্দোলন গড়ে ওঠে রাজধানী জুড়ে। সামনের সারিতে চলে আসেন আহমেদ সামরানদের মতো এমন অসংখ্য তরুণ। মৃত্যু ভয়ে বুক পকেটে রেখে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে পড়েন তারা। তাদের কারণেই নতুন করে গতি আসে আন্দোলনে। তারপর হাসিনার পতন ও পলায়ন। অনুষ্ঠানে আজকের অতিথি আহমেদ সামরান, যাকে গুম করেছিল হাসিনার পুলিশ। আজ তার মুখ থেকেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। সামরান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক ASM নাসিরউদ্দিন এলান। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার আহমেদ সামরানের উপর নির্মিত একটি প্রতিবেদন দেখে নেব। ব্যবসায়ী বাবা খালেদ সাইফুল্লাহর 4 সন্তানের মধ্যে আহমেদ সামরানি একমাত্র ছেলে। বোনগুলো তার ছোট। উত্তরার একটি স্কুল থেকে 2018 সালে SSC পাশের পর 2020 সালে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে HEC পাশ করেন। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে BBA-তে ভর্তি হন সামরান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। কোটা সংস্কার আন্দোলনের শুরুতে 16 জুলাই কয়েকজন বন্ধুর ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। সেদিন থেকেই আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়া। ছাত্রলীগ পুলিশের হামলায় সাধারণ শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোণঠাসা, তখন রাজধানীতে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়। হাজার হাজার শিক্ষার্থী পুলিশি হামলার মোকাবেলায় রাস্তায় নেমে আসে। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয় রাজধানীর উত্তরাতে। 18 জুলাই থেকে হাজার হাজার শিক্ষার্থী রাজধানীকে দেশের উত্তরাঞ্চল থেকে বিচ্ছিন্ন করে ফেলে, যা ছাত্র গণ আন্দোলনে নতুন করে শক্তি যোগায়। মরিয়া হয়ে ওঠে খুনি পুলিশ বাহিনী। তবে আহমেদ সামরানরা ছিল দৃঢ়চেতা। স্বৈরাচার হাসিনার পতনে যখন এক দফা ঘোষণা এসেছে, রাজপথ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিদিন নিত্য নতুন কৌশল আর বিপুল বিক্রমে ছাত্রলীগ পুলিশকে মোকাবেলা করতে থাকে শিক্ষার্থীরা। পুলিশের গুলিতে সামনে পেছনে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকে। তবুও ছুটে চলে অকুতভয় আহমেদ সামরান। 24 জুলাই বিকেলের দিকে বাসায় ফেরেন সামরান। হঠাৎ দেখতে পান বাসার নিচে পুলিশের বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারপর তাকে তুলে নিয়ে যাওয়া হয়। 4 দিন গুমের পর তাকে আদালতে তোলে উত্তরা পশ্চিম থানা। এর মধ্যে চোখ হাত পা বেঁধে চালানো হয় নির্মম নির্যাতন। পরে পাঠানো হয় কারাগারে। অবশেষে হাসিনার পতনের পর অনেকের মতো মুক্তি মেলে তার। আহমেদ সামরান সেই বিপ্লবীর নাম, যাদের বদৌলতে বাংলাদেশ ফিরে পায় তার দ্বিতীয় স্বাধীনতা। একটি অন্ধকার সময়ের গহ্বর থেকে মুক্তি পায় 18 কোটি মানুষ। পতন হয় পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার শুনব সামরানের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। সামরান, আপনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কোন প্রেক্ষাপটে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মাঠে নামতে হয়েছিল বলে আপনি মনে করেন, এবং গুম হলেন কবে, কিভাবে, বিস্তারিত আমাদেরকে একটু বলুন। সর্বপ্রথম আন্দোলনে আমি অংশগ্রহণ করি হচ্ছে জুলাই মাসের 16 তারিখ। তো সেই দিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফ্রেন্ড ফোন দিয়ে বলেছিল যে আমাদের এখানে আমরা আজকে একটা সমাবেশের মতো রাখছি, তুই একটু আসিস। তো আমি আমার উত্তরার বেশ কিছু ফ্রেন্ড নিয়ে সেখানে যাই। তো সেখানে যাওয়ার পর সারাদিন একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল আর কি।
যখন ওই আন্দোলনে ছাত্রলীগ হামলা করে, পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় যখন হামলা করে, আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করি। এভাবে সারাটা দিন কেটে যায়। তারপর 16 তারিখ বাসায় ফেরার পর, 16 তারিখ সন্ধ্যায় বাসায় ফেরার পর আস্তে আস্তে যখন নিউজগুলো সামনে আসতে থাকে, যখন দেখি যে আবু সাইদের মতো একজন নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীকে পুলিশ হয়ে গুলি করে হত্যা করে, তখন আসলে বিষয়টা আর স্বাভাবিক থাকে না। জিনিসটা একটা সাধারণ কোটা আন্দোলন থেকে সরে অন্যদিকে চলে যায়। তখন আমাদের দাবি পরিণত হয় যে খুনির বিচারের দাবি। ফলশ্রুতিতে 17 তারিখ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের জন্য যাই। সেদিন উত্তরা থেকে সেদিন গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল। তো জানাজা শেষ হওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে জানাজা যে স্থানে হয়েছিল তার দুই পাশ দিয়ে হচ্ছে, কোন জায়গায় ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে। তো দুই এরিয়া মানে রাস্তার দুই পাশেই হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থাকে, এবং ওই জায়গা থেকে যে আমরা সরে আসবো সেই সুযোগ দেয়নি। দুই দিক থেকে হচ্ছে আমাদেরকে ব্লক করে, সেখানে টিয়ার শেল আর হচ্ছে রাবার বুলেট ছুটতে থাকে। সেই দিন সন্ধ্যার দিকে আবার বাসায় ফেরত আসি। ততক্ষণে হচ্ছে সারা দেশব্যাপী হচ্ছে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং নির্দেশনাও চলে আসে। তারপর 18 তারিখ উত্তরায় আমাদের যত ফ্রেন্ডরা আছি, আমরা সবাই হচ্ছে উত্তরায় আন্দোলনের, মানে আপনারা যারা একসাথে পড়তেন সহপাঠীরা, আমরা যারা মাঠে একসাথে খেলাধুলা করতাম বা বন্ধুরা, এবং আমাদের তখন সিদ্ধান্ত থাকে যে আমরা বিএনএস সেন্টারে শান্তিপূর্ণভাবে হচ্ছে আন্দোলনটা করব। 18 তারিখ সকাল 10টা থেকে 11টার মধ্যেই সবাই আস্তে আস্তে জড়ো হতে থাকে উত্তরার জমজম টাওয়ারের সামনে। 18 জুলাই। তো সেখান থেকে হচ্ছে আমরা শিক্ষার্থীরা মিছিল নিয়ে হচ্ছে বিএনএস এর দিকে যাচ্ছিলাম, এবং বিএনএস এ পৌঁছানোর আগেই আমরা দেখি যে ওইদিকে গোলাগুলি চলছে, টিয়ার শেল মেরেছে। মূলত টঙ্গী, খিলক্ষেত, এই সব জায়গার যে সকল শিক্ষার্থী তারা আমাদের আগেই সেখানে গিয়ে পৌঁছায়, তো তাদের উপর গুলি চালাচ্ছিল। ইন দ্য মিন টাইম আমরা যখন ওইখানে গিয়ে পৌঁছাই, আপনার সংখ্যায় কতজন ছিলেন তখন ওই মিছিলে? কয়েক হাজার হবে। মানে মিছিলটা এরকম ছিল, মানে আমরা জমজম টাওয়ার থেকে যখন বিএনএস এর দিকে যাচ্ছিলাম, আমরা সামনের দিকটা কোথায় শেষ হয়েছে সেটাও দেখতে পাচ্ছিলাম না, পিছনেও যে কত দূর গিয়েছে সেটাও দেখতে পাচ্ছিলাম না। আপনি মিছিলের মাঝামাঝি ছিলাম, মানে ওই তো মুভ করতেছিলাম যে দেখার জন্য যে কি অবস্থা আর কি। তো শিক্ষার্থীদের সংখ্যা এত বেশি ছিল। বিএনএস যখন পৌঁছাই 11:30টার দিকে হচ্ছে প্রথম আমার গায়ে হচ্ছে শটগানের যে প্যালেটস সেগুলা লাগে। তো আমার পা থেকে তখন আর কি রক্ত পড়ছিল। তো কতগুলো প্যালেটস লেগেছিল? একবার তো সন্ধ্যায় গিয়ে কাউন্ট করছিলাম, তো ইন টোটাল 42 প্যালেটস। তো বাম পাটা কিছু সময়ের জন্য অবশ হয়ে আসছিল, তা এক সাইডে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আবার নামি, এরপর আবার গায়ে লাগে। এভাবে করে সন্ধ্যা পর্যন্ত, মানে মাগরিবের আগ পর্যন্ত হচ্ছে আমরা বিএনএস এর সামনে অবস্থান, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মানে বিষয়টা যে হামলা এড়িয়ে যাতে আন্দোলন চালানো যায় এইভাবে। এবং একটা পয়েন্ট এমন ছিল যে 2টার দিকে পুলিশ হচ্ছে আমাদেরকে সিগন্যাল দিছিল যে তারা গুলি করবে না। তো সাধারণ শিক্ষার্থীরা ওই বিএনএস থেকে আজমপুর ছোট একটা জায়গা আর কি, ওই জায়গায় এসে আর কি সবাই বসে। 5 থেকে 7 মিনিট ওই জায়গায় যখন বসে স্লোগান দিচ্ছিল, হঠাৎ করে এই বসে থাকা শিক্ষার্থীদের উপর পুলিশ আবার গুলি চালানো শুরু করে। এবং উত্তরায় যতগুলো শহীদের ঘটনা 18 তারিখ, মেজরিটি ওই সময়টাতেই আর কি বসা অবস্থাতেই মারা যায়। কতজন মারা গেছিল ওই দিন? আমরা নিজেরা একটা কাউন্ট করার চেষ্টা করছিলাম, এবং আনুমানিক 22 জনের পুরো ডিটেইল সহ আর কি আমরা সংগ্রহ করতে পেরেছি। হ্যাঁ, পুরো ডিটেইল, বাট সংখ্যাটা আরো বাড়তে পারে আর কি। তখন ওই 2:30 থেকে 3টার দিকে একজন বেশ স্বাস্থ্যবান পুলিশ অফিসার, উনি গায়ের রং ছিল ফর্সা, একদম ক্লিন শেভড, হাইট আনুমানিক 5 ফুট 6 থেকে 7 হবে। ওনার বাম হাত, খুব সম্ভবত বাম কি ডান হাতে বেশ বড়, এখান থেকে এই পর্যন্ত আর কি একটা ভাইপারের ট্যাটু ছিল। ওনার সাথে হচ্ছে আই কন্টাক্ট হয়, তো সে মানে খুব ক্ষোভের সাথে আর কি
ওই যখন আর কি গুলি চালানো শুরু হয় খুব ক্ষোভের সাথে আর কি নির্দেশ দেয় যে শুরু কর, এরকম একটা সিচুয়েশন। কিন্তু তখন ওই যে গুলি করা শুরু করে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই হচ্ছে বেশ কিছু লাশ আমরা পড়ে থাকতে দেখি। তারপর ওই জায়গার পাশে একটা মার্কেট আছে, আমরা মার্কেটের পিছনে হচ্ছে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করি। তো ওই মার্কেটের পিছনে বসেছিলাম, তার সর্বোচ্চ 10 থেকে 15 মিটার হবে, সামনে হচ্ছে একজন সাধারণ শিক্ষার্থী হতে পারে, তার বয়স হয়তো 25 থেকে 30-এর মধ্যে হবে, হেঁটে যাচ্ছিল। আর দূর থেকে একটা গুলি জাস্ট তার এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হয়ে যায়, খুলি উড়ে যায়, জাস্ট এইটুকু পড়ে যায় আর কি, মাথার খুলি। হ্যাঁ। সে সাথে সাথে পড়ে যাওয়ার পর একটা অটো রিক্সা এসে হচ্ছে মানে রিক্সা ড্রাইভার সহ আরও 3-4 জন মিলে ওনাকে তুলে হসপিটালের দিকে চলে যায় অটো রিক্সায়। তো আমরাও যে জায়গায় বসেছিলাম দ্রুত ওই জায়গায় মুভ করতে থাকি। তো দেখি যে মানে ওনার খুলি সহ প্লাস মানে ব্রেইন পড়ে আছে আর কি। তো কি মনে করে জাস্ট হাতে তুললাম, অনেকটা মানে হাতটা ভিজে গেছিলো বা তেল তেলে হয়ে গেছিলো। তো একটা ছেলে, ওর বয়স 15 থেকে 16 হবে, জাস্ট আমার থেকে জিনিস নিয়ে রিক্সার পিছনে দৌড় দিছে। মানে তখন আসলে ওভাবে তো ব্রেন কাজ করে নাই, যে নিউরন তো আবার নতুন করে জোড়া লাগানোর কোনো সুযোগ নেই, বাট ওইরকম একটা সিচুয়েশন আর কি। সন্ধ্যার পরে বাসায় যাই, পা ব্যথা করতেছিল, বাসায় ভাবছিলাম যে নিজেই কিছু। বাসায় বাবা মাকে বলেননি অনেক কিছুই? যে হ্যাঁ, ওই তো গুলি লাগছে, ওটা তো আসলে বলাটা টেনশন করবে বা পরের দিন আন্দোলনে যেতে দিবে না। হ্যাঁ, তো নিজে হচ্ছে বের করার চেষ্টা করি, রুমেই বসে হচ্ছে মানে পাটা অবশ ছিল, ব্যথা আমি ফিল করতে পারি নাই, একটুও ব্যথা ফিল করি নাই। তো নিজে 8টার মতো বের করি, বাট তা ভিতরে তো রয়ে গেছিল। পরে আম্মুকে বলার পরে আম্মু বসে যায় হাসপাতালে যাইতে, রাত্রে 10টা-11টার দিকে যাই, এক্স রে করে ডাক্তার, কয়েকটা হসপিটালে বের করে, ভেতরে 2টা রয়ে যায় আর কি, বসে যেগুলো একটু ভেতরে এটা কেটে বের করা লাগবে, কিছু অ্যান্টিবায়োটিক দেয়। বাসায় আসি 19 তারিখ, 18 তারিখ একদম রাতেই শুনতে পাই আর কি যে আমার এক বন্ধুর হচ্ছে চোখে গুলি লাগে। তো 19 তারিখ ওকে দেখতে যাই। এরপর 20 তারিখ থেকে আবার উত্তরায় আন্দোলন আমরা কন্টিনিউ করতে থাকি। 28 তারিখ আসরের পরে হচ্ছে বাসায় ব্যাক করি আর কি। তো জাস্ট আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো হচ্ছে বাসায় ছিলাম, ততক্ষণ হচ্ছে বাসার নিচে পুলিশ আসে, 2 গাড়ি পুলিশ আসে। তো দরজা খুলে আমি গিয়ে কথা বলি যে কি বিষয়, পরে বলছে যে আমার সাথে একটু থানায় আসা লাগবে, একটু তোমার সাথে একটু কথা আছে। তো আমি বলছি আমি কি ড্রেস চেঞ্জ করে নিব? বলছে যে না দরকার নেই, আসো জাস্ট এমনি আসো। তো আমিও ওনাদের সাথে যাই। তো যাওয়ার পরে থানায়, কোন থানায় ছিল? উত্তরা পশ্চিম থানায়, একটা রুমের মতো, হাজত অথবা গারদ বলে, ওইখানে হচ্ছে কিছুক্ষণ বসে থাকি। তারপর আমাকে একজন ডাক দেয়, বলে যে এদিকে আসো। ওসি ছিল হচ্ছে তখন ফরমান আলী নামে একজন, সলিড কালার একটা টি শার্ট পরা ছিল তখন। উনি হচ্ছে কথা বললেন আমার সাথে। তো ওই রুমে যাই, গিয়ে বসি। বসার পরে হচ্ছে অনেক রকম প্রশ্ন করতে থাকে আর কি, আমার কি নাম, কোথায় পড়াশুনো করি, আন্দোলনে কেন গেছি, পুলিশকে কেন শত্রু বানাইছো। তো বললাম যে না, পুলিশকে আমরা কেন শত্রু বানাবো, মানে তো কোনো লজিকের মধ্যে হবে না, আপনারা সেদে আমাদের শত্রু হয়েছেন, বাট তাও আমরা বানাই নেই, কেন বানাও নেই, পুলিশকে শত্রু বানানোর মতো নিচে নামি নেই। তো এই ধরনের অ্যান্সার করছি। তো ওনার একটু ইগোতে লাগছে। আরেকজন ছিল ওনার অপোজিটে বসা, উনিও একটা পোলো পরা ছিল, এরকম হরাইজন্টাল স্ট্রিপ একটা পোলো। তুমি বলতেছে এ কিন্তু একে শেয়ানা মনে হইতেছে, একটু ভালো মতো বাজায় দেখা দরকার। তো এটা বলার পরে বলছে যাচ্ছে ঠিক আছে তুমি আবার যাও। তো আবার আমাকে ওই হাজতে রেখে আসে। তারপর 2-1 মিনিট পর আরেকজন ডাকার পরে হচ্ছে, তো আমার বসে আমার ফোন চেক করতেছিল। তো একদম 2021 থেকে ততদিন মানে ওই জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত যত ছবি যা কিছু ছিল বসে সব চেক করতেছিল। তারপর ফেসবুক পোস্ট চেক করতেছিল। আমি 26 তারিখ থেকে আর কি একটা ভাবছিলাম যে একটা সিরিজ লিখবো, যে মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া উচিত।
মানে যেই দৃশ্য আমরা 18 তারিখ দেখেছিলাম, তো এটা তো পরিষ্কার ছিল যে বাংলাদেশ অবশ্যই স্বাধীন হতেই হবে। তো কেন এগুলা লিখছি, এবার ওই যে গত 3-4 বছরের সব ছবি বসে বসে দেখতেছিল, বিভিন্ন কমেন্ট করতেছিল। এরপর আবার ওসি রুমে নিয়ে যায়, যাওয়ার পরে বলতেছে তোমার কোন বন্ধু কোথায় থাকে তুমি একটু আমাকে দেখায় দাও, হ্যাঁ তুমি যদি কোঅপারেট করো। তো তখন বললো যে দেখো ওই যে ওর কি অবস্থা হয়েছে, ওকে মানে তুমি তো জানো আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি। মানে কার কার কি অবস্থা হয়েছে? হাজতে আরেকটা ছেলে ছিল, হুম, ওকেও আর কি মারছিল আর কি। আপনি কি কি দেখলেন? ওকে কিভাবে মেরেছে আপনি দেখেছিলেন? মারতে দেখি নাই, এই হাতে ডাক্তার ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো বলছে যে মানে কে কোথায় থাকে, হ্যাঁ তোমার বন্ধুরা কোথায় থাকে, কারা আন্দোলন করছে, কে কি সব বিষয় তো বলি নাই। পরে বলছে যে তুমি জানো মানে উত্তর কীভাবে বের করতে আমি জানি, বলছি যে চেষ্টা করে দেখতে পারেন। পরে আমাকে আবার হাজতে রেখে আসে। পরে রাত্রে 10টা 10:30টার দিকে আরেকবার ডাকার পরে বলছে যে তোমাকে লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছি কিছু কি বলবা কি না। আমি বলছি যে না, আমার যা কিছু বলার আমি তো সবই বলছি, মানে আমি কিভাবে আন্দোলন করছি, কি করছি, কোথায় কোথায় আন্দোলন করছি সব কিছুই বলছিলাম, এছাড়া আমার আর কিছু বলার নেই, এভাবে বলছি। ফরমান আলীর অপোজিটে যে বসেছিল বলতেছিল যে কি করা যায় স্যার বলেন, কিছু করি। পরে উনি বলতেছে যে না, এর জন্য অনেক জায়গা থেকে ফোন আসতেছে, একে এখানে রাখা যাবে না। তো এটা বলে আবার আমাকে ওইখানে পাঠিয়ে দিছে। তারপর রাত 12:30টার কিছু পরে আমি যখন মানে আমার চোখ বেঁধে আর কি আমাকে ওই হাজত থেকে নিচে নিয়ে আসে, তো একবারে থানার সামনে এসে আবার চোখটা খুলে দেয়। খোলার পরে আমি দেখি যে মানে সামনে একটা গাড়ি আমার জন্য ওয়েট করতেছে, পিছনে আরেকটা গাড়ি, আর পুরো মানে আশেপাশের মানে অন্ধকার হয়ে গেছে আর কি, মানে সবাই ঘুমায় গেছে এরকম একটা বুঝতে পারতেছিলাম। তো তখন একজন আমার সামনে এসে হচ্ছে পিস্তল লোড করে বলতেছে যে দেখো তোমাকে তো বাঁচাইতে চাইছিলাম, এখনো সময় আছে, কিছু বলার থাকলে বলো। বলছি যে না, আমার যা কিছু বলার আমি বলছি। তারপর গাড়িতে তুলে দেয়। তোলার পর গাড়ি যখন যাচ্ছিল তখন আমার পাশে আরেকজন। তখন কি চোখ বাঁধা ছিল আপনার? না, থানা থেকে নামানোর পর চোখ খুলে দিছিল আর কি। তো পরে জিজ্ঞেস করছিলাম যে কয়টা বাজে, তখন উনি বলছে আর কি যে 12:30 বাজে। এরপর কোথায় যাচ্ছি বারবার জিজ্ঞেস করছিলাম, বাট বলে নাই। গাড়ি হচ্ছে মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে থামে। তো থামার পর এখান থেকে আমাকে নামানো হয়। নামানোর পর ডিবি কার্যালয়ের হাতের ডান দিকে হচ্ছে সিটিটিসি একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের সামনে হচ্ছে গিয়ে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম। সবাই ঘুমায় গেছিল কিনা, নক করতেছিল, কেউ আসতেছিল না খোলার জন্য। পরে একজন আসার পরে হচ্ছে আমাকে ওই জায়গায় 6টা সেল ছিল, ছোট 6টা সেল ছিল। আমাকে 3 নাম্বার সেলে হচ্ছে ঢুকায় রাখে। 3 নাম্বার সেলে তখন গিয়ে দেখি যে মানে 16 বছরের একটা ছেলে ছিল, তারপর 40 বছরের একজন ছিল, আরেকজনের বয়স ছিল প্রায় 55, এরকম 3 জন ছিল। এরপর আমি ওখানে যাই। তো পরদিন 29 তারিখ সকাল থেকে হচ্ছে কেউ ডাকে না। বিকালের মানে ওই রুমের সবাইকেই হচ্ছে নিয়ে গিয়েছিল আর কি, নিয়ে যায় 2-3 ঘন্টা পর ফেরত আসে জিজ্ঞাসাবাদের জন্য। তো আমাকে কেউ ডাকে না। আমি ওই জায়গার হচ্ছে যারা ছিল বারবার বলতেছিলাম যে আমার বাসায় তো হয়তো টেনশন করতেছি, একটু জাস্ট জানাই দেন আমি কোথায় আছি। বেশ কয়েকবার বলছিলাম, কারণ মানে টেনশন হইতেছিল যে আম্মু হয়তো খুব টেনশন করতেছে, বা আমার ফ্রেন্ডরা যারা আছে ওরাও খুব টেনশন করতেছে, এরকম মনে হইতেছিল। তো বেশ কয়েকবার রিকোয়েস্ট করছি, বাট শুনে নাই। পরে বিকালের দিকে হচ্ছে আমাকে উপরে নিয়ে যায়। নেওয়ার পরে হচ্ছে আমার নাম জিজ্ঞেস করে, এরপর একটা সাদা কাগজে হচ্ছে একটা সাইন নেয়। আমি বুঝি না যে এভাবে সাদা কাগজে আসলে সাইন দেওয়া উচিত না। তো পরে এরপর আমি আবার নিচে চলে আসি। আসার পরে যখন শেয়ার করলাম, পরে বলছে সমস্যা নেই, কিছু হবে না। এরপর 30 তারিখ 2-3 দফা হচ্ছে আমাকে উপরে নেওয়া হয়, এর মধ্যে 2-1 বার হচ্ছে চোখ বেঁধে নেওয়া হয়। এভাবে ছিলেন কতদিন? এভাবে ছিলাম হচ্ছে আমি 31 তারিখ পর্যন্ত। আচ্ছা, আপনার কাছ থেকে শুনবো আমরা একটু। নাসিরুদ্দিন এলান ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। এলান ভাই একজন স্টুডেন্ট সামরান, সে
পড়াশোনা করছিল এবং ছাত্রদের যৌক্তিক দাবি নিয়ে কিন্তু রাস্তায় আন্দোলন করছিলেন এবং নিরস্ত্র সম্পূর্ণ, এবং তার চোখের সামনে কিন্তু 22 জনকে মরে যেতে দেখেছে এবং একজন স্টুডেন্টের মাথার খুলি উড়ে গেছে গুলিতে। এবং তিনি অনেক কথা বললেন যে একজন পুলিশ কর্মকর্তা একেবারে খুব রূঢ়ভাবে গুলি করবার নির্দেশ দিলেন এবং মধ্যরাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা যখন থানা পুলিশ ব্যর্থ হলো তখন সিটিটিসির হাতে তুলে দিল এবং সেখানে 4 দিন পর্যন্ত তাকে আটকে রাখা হলো। এর মধ্যে তার পরিবারকে কোনো খোঁজ খবর দেওয়া হলো না। আপনি তো একজন মানবাধিকার কর্মী, দীর্ঘ বছর যাবৎ মানবাধিকার নিয়েই কাজ করছেন। সামরানের এই ঘটনা শুনে আপনার কাছে কি মনে হয়? এটি আইনশৃঙ্খলা বাহিনী কোন অধিকারে করেছে বা এরকম একজন স্টুডেন্টকে তুলে নিতে পারে কিনা? আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশের এই লাস্ট 15 ইয়ার্সে যেই মূর্তি ধারণ করেছিল তারা যে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং শেষে এই অগাস্টের ছাত্র আন্দোলনে তারা যে কাজ করেছে তাতে এটা প্রমাণিত হয় যে এই পুলিশ বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থাকে বিগত এই কর্তৃত্ববাদী সরকার একটা খুনি বাহিনী হিসাবে গড়ে তুলেছিল এবং এই খুনি বাহিনীর কোনো রুলস রেগুলেশন ফলো করার কোনো বিষয় ছিল না। তারা দায়মুক্তি ভোগ করত, যত বড়ই অপরাধ করুক না কেন তারা সে অপরাধ করে তারা পার পেয়ে যেত। এবং আপনারা তো জানেন যে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন নামও উচ্চারিত হতো। যে সমস্ত পুলিশ অফিসার এই অন্যায় অবিচার নিপীড়নের সাথে যুক্ত ছিল তাদের নাম কিন্তু মানুষের মুখে মুখে ছিল। আমরা আমাদের বাংলাদেশের এই জন্মের 53-54 বছরে এই ধরনের খুনি পুলিশ বাহিনী, এই ধরনের নিপীড়ক পুলিশ বাহিনী আমরা কখনোই দেখি নাই। এটার একটা আলামত হলো যে একটা রাজনৈতিক দল যখন ফ্যাসিস্ট পরিণত হয় তখন ফ্যাসিস্টরা শাসন করার জন্য, ফ্যাসিস্টরা শোষণ করার জন্য, জনগণকে দাবিয়ে রাখার জন্য যে ফোর্সটা গঠন করে সেটা বিশেষ বাহিনী। এটা পুলিশটা আসলে স্পেশাল ফোর্স হয়ে গেছিল তখন। মূলত পুলিশকেই ব্যবহার করা হয়েছে, আমি দেখেছি। র্যাবও ব্যবহৃত হয়েছে। পুলিশ বলছি এই কারণে, পুলিশ এবং এই ডিবি এই দুইটা বাহিনী বিশেষভাবে এই ছাত্র জনতার আন্দোলন এর আগে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের এবং ভিন্ন মতাবলম্বী মানুষদের উপর যে নিপীড়ন, গুম করা, হেফাজতে নিয়ে নির্যাতন করা, পায়ের মধ্যে গুলি করা, পঙ্গু করে দেওয়া, বিচার বিভূত হত্যা করা, সমস্ত অপকর্মের সাথে এই দুইটা বাহিনী যুক্ত ছিল এবং তাদেরকে পরিচালনা করা হয়েছে বিশেষভাবে। এবং সেই বিশেষভাবে পরিচালনা যারা করেছে তারা খুবই পরিচিত নাম বাংলাদেশের সবার কাছে। এবং এটা ছিল যে একটা প্রকাশিত বিষয়, অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার পরেও হেসে খেলে 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশে এই রামরাজত্ব কায়েম না। একটি রাষ্ট্র ঠিক আছে যখন ফ্যাসিস্ট হয়, কিন্তু বিশ্ব পরিমণ্ডলেও তো সব রাষ্ট্রেরই এক ধরনের ভাবমূর্তির বিষয় আছে। গত 17 বছর ধরে যদি এই ধরনের নিপীড়ন নির্যাতন চালায় তাহলে বিশ্ব বিবেক যাদেরকে আমরা বলি, যারা মানবাধিকারের কথা বলে, তারাই বিষয়গুলো নিয়ে মুখ খোলেনি কেন বা সোচ্চার হয়নি কেন, বা তাদেরকে ওই সরকার কিভাবে ম্যানেজ করেছে? আইন প্রয়োগকারী সংস্থার এই নিপীড়ন নির্যাতন এই জিনিসটা কিন্তু যারা মানবাধিকার সংগঠন, ইন্টারন্যাশনাল বলেন, ন্যাশনাল বলেন, আপনার রিজিওনাল বলেন, সবাই কিন্তু বলে নাই সেটা না, এটা বলেছে। যেমন এই দেশে বাংলাদেশে আমরা খুব স্পেশাল হয়ে গেছিলাম। অধিকার তো নিষিদ্ধই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো।
আমাদের গ্রেপ্তার করা হলো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হলো, আমাদেরকে সাজা দেওয়া হলো, আমাদের উপর বিভিন্ন নিপীড়ন চালানো হলো, আমাদের মানবাধিকার কর্মীদের অ্যারেস্ট করা হলো, আমাদের মানবাধিকার কর্মীদের ডিজিটাল সিকিউরিটি আইনে হয়রানি করা হলো, টর্চার করা হলো, ফ্যামিলির উপর পর্যন্ত নিপীড়ন চালানো হলো। এই সমস্ত কিছু কারণটা ছিল যে আমরা এই আইন প্রয়োগকারী সংস্থার যে নিপীড়ন, নির্যাতন, তাদের যে বিচার বিভূত হত্যা, গুম করা, এই সমস্ত জিনিসগুলো আমরা ডকুমেন্ট করছিলাম। এই সব ডকুমেন্টটা আমরা ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনকে দিতাম এবং এইটা প্রকাশিত হতো। একটা সময় ছিল হাসিনার এই রেজিমটাকে, যারা আপনি মানবাধিকারের কথা বলছেন, যারা পশ্চিমা বিশ্ব, যারা মানবাধিকারের অনেক কথা বলে, তারা একটা সময় কিন্তু হাসিনাকে ভালোবাসত এই কারণে যে নারীর ক্ষমতায়ন হয়েছে এবং হাসিনা একজন নারী, এই বাংলাদেশে একজন নারী শাসক যে ইসলামী জঙ্গিদেরকে দমন করছে, এরকমটা ন্যারেটিভের উপর কিন্তু হাসিনার শাসন ব্যবস্থা কিন্তু টিকে ছিল। এবং সেখানে অনেক পশ্চিমা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, মানবাধিকারের অনেক কথা বলে এরকম রাষ্ট্র এবং সংগঠনও কিন্তু হাসিনাকে সমর্থন দিয়ে গেছে ইসলাম ফোবিয়ার কারণে, যে সে ব্যাপকভাবে বাংলাদেশে ইসলামিকদের দমন করছে। এবং এটা ছিল, আপনি জানেন যে ওয়ার এগেনস্ট টেরর, সে ওয়ার এগেনস্ট টেররের যে বেনিফিশিয়ারি ছিল হাসিনা। এবং হাসিনা এই জিনিসটাকে, এই ন্যারেটিভটাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন এই শাসনটা চালিয়ে গেছে। তা আপনি যেটা বলছিলেন, বাংলাদেশের এত বড় নিপীড়ন নির্যাতন চলছে, এত মানুষকে বিচারবিত হত্যা করা হচ্ছে, এত মানুষকে গুম করা হচ্ছে, এই ঘটনাটা বিশ্বের কাছে উন্মোচিত ছিল না একটা সময়। আমরা অধিকার 2013 সালের যে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ হয় জেনেভাতে, সেখানে আমাদের যে অল্টারনেটিভ রিপোর্টে আমরা কিন্তু এই জিনিসটা তুলে ধরি এবং তখনই এই জিনিসটা কার্পেটের নিচ থেকে উপরে চলে আসে যে বাংলাদেশে কি ঘটছে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যখন উন্মোচিত হয় আমাদের একদম ফিগার দেওয়া যে কিভাবে, তখন সেই সময় তৎকালীন আপনার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি যে এখন জেলে, উনি ভীষণভাবে রাগান্বিত হয়েছিলেন, কারণ বাংলাদেশ থেকে আরও অর্গানাইজেশন সেখানে গিয়েছিলেন, কিন্তু কেউই এই ব্যাপারে সেরকম উচ্চবাচ্য করেনি। একমাত্র অধিকার এই ব্যাপারে তাদের অটোমেটিক রিপোর্ট দেয় এবং কথা বলে, যার কারণে এইটারই সূত্র ধরে 2013 থেকে অধিকার উপর নিপীড়ন শুরু হয়। সামরানের উপরে যেটি ঘটলো, এটি আসলে কোন কোন ধরনের মানবাধিকারের লঙ্ঘন? সামদানের সাথে যেই ঘটনাটা ঘটেছে, এই ঘটনা এই কর্তৃত্ববাদী হাসিনার সরকার তার 15 বছরই চালিয়ে গেছে। সামদান ভাগ্যবান, সে আমাদের মধ্যে ফিরে এসছে, অনেকে আজও ফিরে আসে। জি, এলন ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমরা সামরানের কাছ থেকে আরেকটু শুনে আসি। সামরান, সিটিটিসিতে আপনাকে 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ চলছিল, তারপরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতো। অনেক সময় চোখ খোলা থাকতো, অনেক সময় চোখ বেঁধে রাখতো, আবার অনেক সময় দেখা যেত বাঁধা চোখের উপর আবার বাঁধতো। তারপর বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করতো। কি কি ভয় দেখাতো আপনাকে? খুব শক্ত করে হাত বাঁধতো, বেঁধে ঝুলাই দিত হাত দিয়ে, আবার প্লাস দিয়ে হচ্ছে নখ উঠায় ফেলবে এরকম করতো, ভয় দেখাইতো। এরপর হাতুড়ির মতো ছোট হাতুড়ি দিয়ে হচ্ছে হাতে এখানে এখানে, হ্যাঁ, আস্তে আস্তে মারতো, মেরে মানে কখনো ওইভাবে ব্যথা ফিল হতো না, বাট একবার এই যে এখান থেকে দাগ আছে, এখনো রক্ত বের হয়ে গেছিল, জাস্ট বলতো যে কোঅপারেট করো বা কিছু বলো, এরকম ছিল আর কি। তো ওই তো জিজ্ঞাসাবাদ করতো, এখন উত্তর তো একই, যে কিছু বলবো না, অবভিয়াস, মানে বা বলারও বা কি আছে, আপনারা দোষ করতেছেন, আমরা হচ্ছে প্রতিবাদ করছি, দ্যাটস অল। তারপর
1 তারিখে হচ্ছে আমাকে কোর্টে তোলা হয় আর কি। কোর্টে তোলার পর 1 তারিখে হচ্ছে কোর্টে তোলার পর হচ্ছে আমাকে 1 দিনের রিমান্ড দেয়। তারপর 2 তারিখ রিমান্ড শেষে হচ্ছে আমাকে সরাসরি কেরানীগঞ্জে আর কি কারাগারে নিয়ে যায়। আপনার পরিবার কি এই খবর জানতো যে আপনি কোন জায়গায় আছেন? না, বাট 1 তারিখে যখন হচ্ছে আমাকে কোর্টে নিয়ে যায় তখন আমি বলছিলাম যে আমি এখানে ছিলাম, ভালো আছি, টেনশনের কিছু নাই। ওরা কি আপনাকে খাবার দাবার দিত? খাবার দাবার দিত, কি খাবার দিত ওরা? 3 বেলা খাবার দিত। সকালে হচ্ছে রুটি দিত, রুটির সাথে কি কিছু দিত। দুপুরেও খেতাম না, রাতেও খেতাম না। ওদের খাবার আমি কখনো, মানে ওই 4 দিনে হচ্ছে আমি একদিনও খাই নাই। 4 একদিন দিনে কি খেয়েছেন আপনি? পানি, শুধু পানি খেয়েছেন, কোনো খাবার খাননি? একদিন হচ্ছে একজন রিমান্ডের আসামির জন্য হচ্ছে ওর বাসার লোকজন বাহির থেকে খাবার এনে দিয়েছিল। তো ওই খাবারটা আমরা সেলে সবাই মিলে খাইছিলাম। এলন ভাই, এই 4 দিন যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তাদের হেফাজতে রাখলো জিজ্ঞাসাবাদের জন্য এবং 4 দিন পরে কোর্টে তুললো, এই 4 দিনকে কি আপনি কিভাবে বৈধতা দিবেন? আইনশৃঙ্খলা বাহিনী এই 4 দিন তাকে রাখতে পারে কিনা এবং তাকে চোখ বেঁধে ইন্টারোগেশনের নামে ছোট হাতুড়ি দিয়ে পেটাতো এবং প্লাস দিয়ে তার নখ তুলে ফেলবার হুমকি দিত। যেই গভর্নমেন্টের নিজেরই বৈধতা ছিল না, তার ল এনফোর্সিং এজেন্সি যে ফাংশন করছে সেটা তো পুরাপুরি একটা অবৈধভাবে যে কোনো জিনিস। এটা কি আপনি গুম বলবেন কিনা? হ্যাঁ, গুম, অবশ্যই গুম। যেহেতু তার ফ্যামিলি জানে না, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়নি। অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। এই নিয়মগুলি যখন লঙ্ঘিত হয়, যখন তার ফ্যামিলি জানে না সে কোথায় আছে, তখন অবশ্যই এটা গুম। গুমের সংজ্ঞা যেটা জাতিসংঘের, সেই সংজ্ঞা অনুযায়ী এটা গুম হিসাবে, এটা শর্ট টাইম গুম, শর্ট টার্ম, লং টার্ম গুমের অনেকগুলি সংজ্ঞা এই হাসিনা রেজিমের সময় তৈরি হয়েছে। কিন্তু গুম মানেই তো গুম, একই ধারা। অবশ্যই, কারণ একটা গুম হওয়া ব্যক্তি সে যে কী নিপীড়নের মধ্যে যায়, সেটা আপনার যদি 4 দিন হয় সেটাও যেরকম, 4 মাসও হলে যেরকম, 1 বছর হলো সেরকম। মানে এক ধরনের ট্রমাটাইজ জি, হয়ে যায় তারা। অ্যাকচুয়ালি এই আমরা তো ব্যাপকভাবে এইটা নিয়ে কাজ করেছি এবং আপনার গুমের শিকার ব্যক্তিদের সাথে আমরা অনেক কথা বলেছি যারা ফিরে এসছে। এখনও রাতে ঘুমাতে গেলে তারা ঘুমাতে পারে না, অনেক সময় তাদের মধ্যে ট্রমা, তার সমস্ত মানসিক অবস্থারই পরিবর্তন হয়েছে। অর্থাৎ সে যদি আগে একজন ঠান্ডা মাথার লোক ছিল, এটা এই ট্রমার পরে সে হয়ে গেছে একজন গরম মাথার লোক। খিটখিটে হয়ে হ্যাঁ, গেছে। খিটখিটে হয়ে যায়। তার ফ্যামিলির সাথেও সে কোঅপারেট করতে পারে না, কোঅর্ডিনেশন করতে পারে না এবং অনেক ধরনের সমস্যা তার মধ্যে তৈরি হয়। তো যারা ইয়াং, যারা তারা অনেকটা হয়তো এটা কাটায় তুলতে পারে, ওর যারা সন্তানরা যারা একটা। এবং আর এটা হয়তো আরেকটু হয়েছে যে 5 তারিখে হাসিনার পতনের পরে তার এই জিনিসটা, ট্রমাটা আরেকটু দ্রুত। কাটতে সহজ যদি হয়েছে। হাসিনার পতন না হতো, সে যদি অনেকদিন দীর্ঘদিন হয়তো সামরানো এখনো ফিট না। হ্যাঁ, না, দীর্ঘদিন যদি কারাগারেই থাকতো তাইলে সে এই ট্রমাটা অনেক দিন বহন করতো। এই ট্রমার ফলে তো সামরানের শিক্ষা জীবনেও এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। আপনি কি মনে করেন? আপনার গবেষণা কি বলে? হ্যাঁ, আমার গবেষণা বলে কি, আমরা যেটা দেখেছি আর কি, যে অ্যাকচুয়ালি যারা গুমের শিকার যারা ব্যক্তিরা, বাট অনেকগুলো টেন্ডেন্সি এই 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 হাসিনা রেজিমের সময় এই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই গুমের অনেকগুলি তারা অনেকগুলি জিনিস তারা ঘটিয়েছে। তার মধ্যে একটা ছিল যে যখন নেয় তারা ধরে, তখন চোখ বেঁধে নেয়, নেওয়ার পরে তাদেরকে চোখ বেঁধে নির্যাতন করা হয় এবং কে নির্যাতন করছে, কোথায় নেওয়া হয়েছে এটা সে জানে না। অনেকের ক্ষেত্রে হয়েছে যে অনেকের চোখ হয়তো 2 দিন 3 দিন পর খুলে দেওয়া হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে হয়েছে মাসের পর মাস তার চোখ বেঁধে রাখা হয়েছে। তো এরকম বিভিন্নভাবে এই গুমটা আসলে আপনি যদি খেয়াল করেন, এখানে অনেকগুলি অর্গানাইজেশন এইটার সাথে যুক্ত ছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, ডিটেকটিভ ব্রাঞ্চ ছিল, পুলিশ ছিল, ডিজিএফআই ছিল, সিটিটিসি ছিল। হ্যাঁ, তাদের ভিতরে মানবিকতার কোনো লেশ মাত্র নেই। কারণ আমরা যতগুলি লোকের সাথে কথা বলেছি, তাদের সাথে যে বিহেভিয়ার হয়েছে সেটা আনবিলিভেবল। এবং এটা আসলে একদিনে তৈরি হয়নি, এটা একটা লম্বা সময়ে। এবং এই যে যে আপনি যেটা বললেন যে লম্বা সময় ধরে এক ধরনের
বিহেভিয়ার বা এক ধরনের ম্যানার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে জন্ম নিয়েছে বা তৈরি হয়েছে, এটি আসলে দূর করার চেয়ে এই ম্যানারের যারা শিকার হয়েছে তাদের পুনর্বাসন তো ইম্পর্ট্যান্ট। সেটা তো একটা জরুরি জিনিস। যারা ট্রমার মধ্যে আছেন, যারা তাদের আজকে সামদান যেটা বলল যে কত ছেলে চোখের সামনে তারা মূর্তি দেখেছে, 22 জন 22 জন সহপাঠী তারা সহপাঠী, একসাথে মিছিল করছিল। সহপাঠী। এই ট্রমা কিন্তু খুব সহজে কাটানো যায় না। জি, তার অনেকগুলি ট্রমা। তার একটা ট্রমা হলো তাকে গুম করা, তার অন্য ট্রমা হলো তার পায়ে গুলি লাগা, আরেকটা ট্রমা তার চোখের সামনে তার সহপাঠীদের এতগুলি সহপাঠীকে মরতে দেখা। তো এই ট্রমাটা আমি মনে করি যে এটা সে অনেকদিন হয়তো বহন করবে। কিন্তু এটার জন্য তো রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে এই ট্রমা রাষ্ট্র কাটাবার জন্য। কারণ সেটা সামরানরাই তো আগামীর বাংলাদেশ। না, সেটা তো অবশ্যই সান্তানদের জন্যই বাংলাদেশ আজ একটা নতুনভাবে একটা স্বাধীনতা নতুন আলো প্রাপ্তি দেখছে হয়েছে, বাংলাদেশ। নতুন আলো। আপনি বুঝতেই পারবেন না কত বড় ঘটনা হয়ে গেছে। বাংলাদেশ ধীরে ধীরে একটা ভারতের কলোনি হতে যাচ্ছিল। আর খুব বেশি দিন দূরে ছিল না যে এই ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে বাংলাদেশকে এক ভৌগোলিকভাবে অ্যাটাচ করার মধ্যে চলে গিয়েছিল। আমরা সব তো হারিয়ে বসছিলাম, এটা শেষ পর্যায়ে চলে আসছিল। ঠিক এই সময় এরা যদি জেগে না উঠতো, এরা যদি লড়াই না করতো, এরা যদি এদের অকাতরে জীবন না দিত, তাহলে আমাদের আজকে মুক্ত বাতাসে আমরা থাকতে পারতাম। কথা রাষ্ট্রের দায়ের মধ্যে পড়ে যে রাষ্ট্র এই দায়িত্ব নেওয়া উচিত। রাষ্ট্রের উচিত এই কাউন্সিলিং হতে শুরু করে সমস্ত কিছুতে তাদেরকে একটা মেডিকেল টিম গঠন করা। এই মেডিকেল টিম সমস্ত যারা মানসিকভাবে ট্রমাগ্রস্ত হয়েছে, যারা বিভিন্নভাবে নট অনলি ট্রমা, যারা ফিজিক্যালি যারা ডিসেবল হয়ে গেছে অনেকটা, তারা পঙ্গু, তারা হাত নাই, এদের সবাইকে পুনর্বাসিত করতে হবে। এটার কোনো বিকল্প নেই। সামরান, এরপরে আপনি জেলে কতদিন ছিলেন? জেলের অভিজ্ঞতা কেমন? আপনি তো স্টুডেন্ট, একেবারে অল্প বয়সে আপনি, এটি মনে হয় একমাত্র এবং প্রথমবার জেল বা গুম হওয়া, তাই তো? তো জেলের অভিজ্ঞতা কেমন ছিল? সেই জায়গার ব্যবহারগুলো কেমন ছিল? সেটি আপনার হৃদয় মনের মধ্যে কোনো ক্ষত তৈরি করেছে কি না, যে ক্ষত আসলে আপনার শুকাবে না খুব সহজে? মানে 1 তারিখে যখন আমাকে কোর্টে তুলে, তো তারপর থেকে তো আমি খুব রিল্যাক্স ছিলাম, এই জন্য যে আমার বাসায় এখন জানে যে আমি কোথায় আছি। প্লাস ওই সেলে থাকার সময়ই হচ্ছে যে মানে যখন ঘুমছিলাম তখনই বলছিল যে কোর্টে তোলার পর টেনশন ফ্রি, কোর্টে তোলার পর আর হচ্ছে এরকম আর কোনো ওরকম ঝুঁকি নেই। তো 2 তারিখে যখন হচ্ছে মানে রিমান্ড শেষ হয়, আমার জেলে মানে যেই কাশিমপুর ক্যারিগঞ্জ কারাগারে যখন যাই তখন প্রায় রাত 11টার বেশি বাজে আর কি। তো আমাদেরকে একটা গারদে রাখে, বিশাল একটা রুম, সেখানে প্রায় 150 জনের মতো ছিলাম আমরা সবাই। ওই দিন ওইটাকে আমদানি বলে, তো সবাই আমদানিতে যাই। তো যাওয়ার পরে অনেক রকম মানুষ দেখি, তো মোটামুটি একটা সার্কেল তৈরি হয়। ধরেন আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছি, যে ইউআইইউর একটা ছেলে এসে, ওর সাথে একটু ফ্রেন্ডশিপ হয়। তারপর ঝালতাবাড়ির একজন ভাই ছিল, ওনার সাথে কিছু কথা হয়। অনেক সিনিয়র মুরব্বী, প্রায় 70-75 বছর হবে, এরকম একজনের সাথে সাক্ষাৎ হয়। তো আমরা এখানে জাস্ট আমদানিতে বসে গল্প করি। এর পরের দিন হচ্ছে কাকে কোন বিল্ডিংয়ে দেয় বা কাকে কোন রুমে রাখে সেটা নিয়ে একটু উৎকণ্ঠা ছিল, যে ওই একদিনের আমদানিতে একদিন থাকা অবস্থাতেই অনেকের সাথে তো অনেকের ফ্রেন্ডশিপ হয়, তো ওইটা আবার ভেঙে যায়। তারপর যে রুমে নেয় ওই রুমে আমরা 33 জন ছিলাম আর কি। মেঘনা 6-4, মানে 604 নম্বর রুম, 6 তলার 4 নম্বর রুম। তো সেখানে গিয়ে হচ্ছে আমার সমবয়সী আমি অনেকজনকে পাই। তো জেলখানাটা মোটামুটি খুব মানে রিল্যাক্সের ছিল আর কি। জাস্ট অনেকেই একটু কান্নাকাটি করতো, টেনশন করতো যে কবে বের হব। জেলখানায় বসে কি মনে হতো যে শেখ হাসিনা পড়ে যাচ্ছে, আপনি বের হয়ে যাবেন? হ্যাঁ, আমি তো মানে যেখানে হচ্ছে আমি সবাইকে এটা বলে আশা দেওয়ার চেষ্টা করতাম যে 15 আগস্টের মধ্যে হচ্ছে হাসিনা ভাগবে। ওই দেখবি যে হচ্ছে 15 আগস্টে যখন হচ্ছে ওরা বঙ্গবন্ধুর ওইটাকে শোক দিবস সেলিব্রেট করবে,
তো শোক দিবস তোরা সেলিব্রেটই করতো খিচুড়ি খেয়ে, তো ওই দিনই দেখা যাবে কিছু একটা হবে। সো আচ্ছা, আপনার এই যাবতীয় স্মৃতিগুলো যখন মনে পড়ে, আপনার মধ্যে কোনো প্রকার ক্ষোভ বা কষ্ট বা অভিমান কাজ করে কিনা? সত্যি কথা বলতে আমার মানে ঘুম থাকা অবস্থায় শুধু একদিনই অনিশ্চয়তা অনুভব হয়েছিল, যেদিন হচ্ছে মানে আমি যে 3 নাম্বার সেলে ছিলাম, শিফট হইতে থাকে আর কি, অনেককে ওইখান থেকে নিয়ে যে মানে জেলে বা কারাগারে পাঠায় দেয়। তো লাস্ট যেদিন হচ্ছে আমাকে জাস্ট একটু নির্যাতন করা হয়, এর আগ পর্যন্ত আমাকে আমার গায়ে ভাবে হাত দেয়নি। তো যেদিন হয় ওই দিন কাউকে পাই না আর কি। ওই দিনের বেলায় হচ্ছে সবাইকে মানে যারা ছিল, যাদের সাথে একটু 2 দিন থাকলে আর কি, কারোর সাথে 1-1.5 ঘন্টা গল্প করলেই সখ্যতা তৈরি হয়, তো তাদেরকে নিয়ে চলে যায়। আর নতুন যারা আসছে ওদের সাথে ওভাবে পরিচয় হতে পারিনি। তো ওই দিনটা একটু খুব খুব খারাপ লাগে। তো ওই কথাটা এখনো মনে পড়লে যে ওই সময়টা একাকিত্ব থাকা অবস্থায় আসলে সব দুশ্চিন্তা আসলে একাকিত্বের সময় আসে। তো ওই দিনটা আর কি অনেক অনেক দুশ্চিন্তা আসছিল। তো ওগুলা 5ই আগস্টের ঘটনার পরে আসলে মুভ অন করছি বলা যায় আর কি। চেষ্টা করি যে ওই ঘটনাগুলোকে আর মনে না করার। এই যে 5 আগস্টের পরে নতুন এক ধরনের নতুন একটা পরিবেশ, নতুন বাংলাদেশ, নতুন শাসন ব্যবস্থা, এবং আপনার সাথে যে নিপীড়ন নির্যাতন হলো এবং আপনার চোখের সামনে 22 জন সহপাঠীকে মরতে দেখলেন গুলি করে, একেবারে পাখির মতো গুলি করে মেরে ফেললো, একজন মানুষের মাথার খুলি উড়ে গেল, এগুলো দেখলেন। এই বাংলাদেশে আপনার কি প্রত্যাশা আছে কিনা যে এগুলো সব বিচার হবে? আপনি বিশ্বাস করেন? আপনি কেমন বাংলাদেশ চান? এই ঘটনাগুলোর বিচার হওয়া উচিত কিনা? এবং আপনার সাথেও যেটি ঘটেছে এটি তো এক ধরনের অন্যায়, এই ঘটনার বিচার চান কিনা, এই অন্যায়ের বিচার চান কিনা? 22 জন যে সহপাঠীকে আমি মরতে দেখছি সেটা হচ্ছে 18 তারিখে। 18 তারিখ উত্তরায় ইন টোটাল 90 জন মারা গিয়েছে। জাস্ট এইটুকু ইনফরমেশন আমরা হচ্ছে বের করতে পারছি, হয়তো আরও অনেক আছে। আর মানে সবগুলা শাস্তির বিচার হবে কিনা বা এটা আসলে মানে কখনোই অ্যাকচুয়ালি এটা আমার আশায় আসেনি যে বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশেই এটা পসিবল হবে না। বিকজ ওরা আমরা দেখছি যে ওরা আসলে সকল প্রমাণ কীভাবে সরাই দিছে, প্লাস প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে হচ্ছে ওদের লোকজন দিয়ে হচ্ছে ওরা সাজায় রাখছে, যে যারা হচ্ছে প্রত্যক্ষভাবে আমাকে গুম করার পিছনে জড়িত, যারা প্রত্যক্ষভাবে মানে একদম ক্লিয়ার ফুটেজ আছে যে গুলি করে মারছে। অবৈধ অস্ত্র, মানে পুলিশ তো বৈধ অস্ত্রের বাইরেও অবৈধ অস্ত্র দিয়ে মারছে, মেশিন গান তো পুলিশের কাছে থাকতে পারে না, বা গাড়ি চাপা দিয়ে মারছে, ভিডিও আছে। তাদের এখনো বিচার হয়নি। তারা এখনো মানে তাদের কি শাস্তি, তারা হচ্ছে বান্দরবনে হচ্ছে খুব সম্ভবত যে আমাকে যে হচ্ছে যেই থানার ফরমান আলী তাকে নাকি বান্দরবনে হচ্ছে ট্রান্সফার দিছে। এটা কিভাবে শাস্তি হয়? আমরা তো মানে মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি যে বান্দরবনে ট্যুরে যাব। তো বিষয়টা হচ্ছে যে মানে তাদেরকে অ্যাকচুয়ালি ট্যুরে পাঠাইতেছে, হ্যাঁ 6 মাস 1 বছরের জন্য, যে শাস্তি হিসেবে পাঠাইতেছে যে দুর্নীতি কয়দিন করতে পারবে না, এটা শাস্তি হতে পারে না। এবং যেই প্রসেসের দিকে যাইতেছে, বা বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি যে 53-54 বছরে আসলে বিচার যে কতখানি হয়েছে এগুলো তো মানে আমরা সবাই দেখছি, ছোট থেকে দেখে আসতেছি। তো এই কারণে আসলে মানে ওইভাবে আশা করতে পারি না যে বিচার হবে। এবং আশা তো ওই যে নতুন বাংলাদেশ কেমন হবে আশা আছে, কিন্তু বাস্তবতাটা আর কি মেনে নিতেই হয়, যে মনে হয় না ওইদিকে আমরা আশানুরূপ পাননি এখনো। তবে ভবিষ্যতে কিনা যে ভবিষ্যতে আশা স্বপ্নের সেই বাংলাদেশই হবে এরকম বিশ্বাস পান কিনা? না, পাই না। কেন দেখেন না? কেন স্বপ্নের বাংলাদেশ হবে এই সম্ভাবনা দেখেন না কেন? হবে, ইনশাল্লাহ হবে, হয়তো ততদিন বেঁচে থাকবো না। প্রসেসটা আসলে দেখেন, গত 1 সপ্তাহে প্রাইভেট ইউনিভার্সিটির 5 জনকে হত্যা করা হয়েছে, বিভিন্নভাবে হচ্ছে আঘাত করা হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, এরকম অনেককে। প্রশাসন বলেন কিংবা সকল মিডিয়া বলেন, ওই রকম না প্রসেসটা নাই, মানে তৎপরতা নাই, সদিচ্ছার বা আন্তরিকতার ঘাটতি দেখেন। আন্তরিকতার ঘাটতি না নাকি, মানে আমাদের দেশটাতে এত এত ইস্যু, এত হাজার হাজার ইস্যু, মানুষের জীবনটা এখানে সস্তা হয়ে গেছে। ছোটবেলায় তারপরেও তো আশা রাখতে হবে, তারপরেও স্বপ্ন দেখতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে কতদিন বাঁচি। আমরা আসলে শেষ করব। এলান ভাই,
সামরান নিজের অনেক ত্যাগ, সহপাঠীদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ, সেখানেও সম্ভাবনা দেখে না। আসলে যে গতিতে বিচার হওয়ার কথা ছিল বা যে ধরনের বিচার হওয়ার কথা ছিল, তার ভাষায় আইনশৃঙ্খলা বাহিনীকে শুধু ট্রান্সফার করাটাই এক ধরনের পানিশমেন্ট হয়ে গেছে। এটি আসলে সামরানরা মানে না। আপনি কি বলবেন? হোপের উপরই বেঁচে আছি, আশা। যদি আশার উপর বেঁচে না থাকতাম, তাইলে হাসিনা যখন সারাক্ষণ 42 সাল পর্যন্ত, 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে দমভক্তি করত, তখনও আমরা মানবাধিকার লড়াই চালিয়ে গেছি। আমরা মনে করতাম যে এটার একটা শেষ আছে, একটা হোপ আছে, এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছেছি। এখন সামনে যে লড়াইটা, সেটা হলো ন্যায় বিচারের জন্য লড়াই। যারা ভিক্টিমাইজ হয়েছে তাদেরকে ন্যায় বিচার দেওয়াটাই হলো আগামী দিনের লড়াই। নতুন বাংলাদেশে আপনি স্বপ্ন দেখেন কিনা? সামরান যেখানে স্বপ্ন দেখে না যে কাঙ্ক্ষিত স্বপ্নের সমান সেই স্বপ্নের সোনার বাংলা, সামরান এখনই স্বপ্ন দেখে না। আপনি দেখেন কিনা? না, আমাদের স্বপ্ন দেখতেই হবে, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। জি। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন আমরা সবসময় দেখে আসছি। আশা করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। ধন্যবাদ নাসিরউদ্দিন আলম ভাই আপনাকে। ধন্যবাদ সামরান, আহমেদ সামরান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর চালিয়েছেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে ম্লান করেছে, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। তরুণ শিক্ষার্থী আহমেদ সামরান হাসিনার সেই নির্মমতার আরেক শিকার, যাকে হত্যাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হলো, নিপীড়ন নির্যাতনের পরও আজও বেঁচে আছেন এই অদম্য লড়াকু। তাই তার মুখ থেকে আমরা দুঃসহ স্মৃতিময় দিনগুলো শুনতে পেরেছি। কিন্তু গত 17 বছর ধরে হাসিনা বাহিনী যাদের খুন করেছে কিংবা যারা এখনও নিখোঁজ, তাদের কষ্টগুলো তো আমাদের আর জানা হলো না। আমরা বিশ্বাস করি হাসিনার সেই সব অপকর্মের বিচার এদেশের গণতান্ত্রিক সরকার নিশ্চিত করবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।